for my galaxy. লিমিনহো সকাল সকাল ব্যালকনিতে বসে আছে। এই বারান্দাতেই বেশিরভাগ সময় কাটে তার। বারান্দা দিয়ে জঙ্কুকের কাঠের বাড়ির চারপাশের অবস্থিত গাছপালাগুলো আবছা দেখা যায়। এই জঙ্কুক ছাড়া তার আর কেউ নেই। জঙ্কুক হারিয়ে গেলে এই বংশ হারিয়ে যাবে। লিমিনহো তার বাবার ঘরে একাই ছিলেন, বাকি 4 জন ছিল মেয়ে। সেই লিমিনহোর ঘরে এক ছেলে এক মেয়ে জন্ম নেয়। লিমিনহো একমাত্র ছেলেকে বিয়ে করিয়েছিল ছেলের পছন্দের মেয়ের সঙ্গে। কত ভালোই না ছিল শুরুর দিকের তাদের সম্পর্ক। তারপর একদিন সব ধ্বংস হয়ে গেল। সেই ধ্বংসে জঙ্কুকের জীবনটাকে যে বরবাদ করলো, আজও ধ্বংসের অনলেই চলছে জঙ্কুক। কি দোষ ছিল ছোট্ট ছেলেটার? বাবা মার ভালোবাসা তো তার তখন বড্ড দরকার ছিল। তবে দুজনের স্বার্থপরতা শেষ করলো তাকে। তারা আজ নেই। মিনহুর অনেক শখ, নাতির সংসার দেখবে, নাতবউ দেখবে। এই বাড়িতে আরো বাচ্চা কাচ্চার হাই হট্টগোল শুনতে পাওয়া যাবে। জঙ্কুক ব্যবসা সামলাবে, সব সুন্দর হবে। কি জানি কখনো এই ইচ্ছাগুলো পূরণ হবে কিনা, নাকি ইচ্ছা পূরণের আগেই সে নিজেই বিদায় নেবে। ইউনোর শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। অফিসে এত কাজ। একজন কর্মী এসে তাকে চা দিয়ে গেল। ইউনোর এই পর্যায়ে মনে হচ্ছে বিয়ে শাদীটা কতটা গুরুত্বপূর্ণ। এই যে তার শরীরটা যে এখন ব্যথা করছে, কাজ শেষ করে বাড়িতে ফিরলে তো নিশ্চয়ই রাতে বউ ব্যথার জায়গায় মলম লাগিয়ে মালিশ করে দিত। তারপর সেই মালিশ ধীরে ধীরে রূপ নিত হাজারো চোখের নালিশে। কথাগুলো ভেবে ইউনোর শরীরটা ঝাড়ি মেরে বসে। ধ্যাত, এই রোমান্টিকের ভূত কেন ঘাড়ে চাপছে হঠাৎ? অনেক কাজ বাকি। এখনো সেই খুনি সম্পর্কে একটা ক্লু পাওয়া যায়নি। এভাবে চললে কি হবে? তাছাড়া গতকাল রাতে ক্লাবে জঙ্কুক একটা খুন করেছে। ইচ্ছা তো করে জঙ্কুককে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে, তবে ভাই হয়তো। তাছাড়া নানা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকে ইউনো। বারবার বাঁচিয়ে দেয় জঙ্কুককে। কথায় আছে না, কেউ পাপ করে কেউ সাফ করে। ইউনো চাটা শেষ করে একটা ফাইল হাতে তুলে নেয়। সেখানে একটা নাম লক্ষ্য করতেই থমকে যায়। পাপন গাজী। এই পাপন নামটা সহ্য করতেই পারে না ইউনো। তার ফেলে আসা অতীতকে সে ভুলতে পারেনি বাবার সেই বিভীষিকাময় ফেলে আসা অধ্যায়। বাবা এমন না হলেও পারত। নেশা তার জীবনটাকে কেড়ে নিল আর তার মাকে করে দিল বিধবা। সন্তানগুলো বড় হয়েছে বাবাহীন। এই জিমিন মেয়েটা এত বেশি কিউট কেন? তাকে ধরে বেঁধে সংসার করে ফেলা উচিত। এমন ভাবে কখনো কাউকে মনে ধরেনি। সুগা জিমিনের দিকে তাকিয়ে ভাবছে কথাগুলো। জিমিন তো ভয়ে এখনো কাঁপছে। না জানি বাসায় জঙ্কুক তার বান্ধবীর সাথে কি থেকে কি করে ফেলে। এইদিকে এই সুগাটাও তো গুন্ডার মতো তার সামনে বসে আছে। না পারছে উঠতে, না পারছে কিছু বলতে। ভয়ে কাঁপতে থাকা জিমিনকে দেখে সুগা শেষ পর্যন্ত বলে, ভয়ের কিছু নেই, আমি তো মানুষ, বাঘ নই। জিমিন কাপা কণ্ঠে বলে উঠে, পুরুষ মানুষ তো। তাতে কি হয়েছে? মানুষ তো। সুগা কথাটি বলে একটু চুপ থাকে। পুনরায় প্রশ্ন করে, ভালোবাসো কাউকে? বাসি না। হুট করে সুগার মুখে হাসি ফুটে ওঠে। ভেবেছিল জিমিন অন্য কাউকে পছন্দ করলে সেই ছেলেকে মারধর করে তুলে এনে জিমিনকে বিয়ে করতে হবে। এখন দেখছে রাস্তা ক্লিয়ার। চশমা ছাড়া কিছু দেখো না? ঝাপসা দেখি। তাহলে তোমার দুটো চোখ হয়ে যায়। আমার চোখ দিয়ে না হয় জগৎ দেখবে। ব্যাপারটা মন্দ হবে না, বলো? কি বোঝাতে চাচ্ছেন ভাইয়া? না বুঝলে একটা লাল বেনারসি খুব জলদি কারো গায়ে জড়িয়ে যাবে। বুঝলাম না। বোঝানোর জন্য সুগা তো কাছেই আছে। আছে? কতটা কাছে শুনি? যতটা কাছে থাকলে হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাওয়া যায়। সুগার কথা শুনে জিমিন মুচকি হাসি দিয়ে চুপ হয়ে যায়। সুগা বাধ্য ছেলের মতো তার পানেই চেয়ে রয়। তার চোখের পলক পড়ছে না, তবে চোখ দুটো বলছে হাজারটা কথা। জিমিনের কি সুগার চোখের কথাগুলো শোনা উচিত হবে? তার অবাধ্য মনটা তো ভাবনায় ডুব দিল। তৈরি হয়ে সাদা রঙের একটা জর্জেট কামিজ পরে বের হলো। জঙ্কুক তাকে সরু চোখে পরোক্ষ করে বলল, কেউ মরে টরে গেছে নাকি? নাকি আগেই ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছো আমার সঙ্গে গেলে সাদা কাপড়টাই পার্মানেন্ট হয়ে যাবে তোমার জন্য? এখন কবরে গিয়ে তো আর ড্রেস চেঞ্জ করতে পারবে না। তে মুখটা ভেঙচি কেটে আবারও রুমে চলে যায়। কালো রঙের একটা জামা পরে আসে। এইবার জঙ্কুকের মনে হয় পছন্দ হলো, তাই তো কিছু বললো না। তাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলো। তার মানে কি কালো রংটা জঙ্কুকের পছন্দের? তাছাড়া বেশিরভাগ সময় জঙ্কুককে তো কালো রঙের জিনিস ব্যবহার করতে দেখেছে তে। কথাগুলো ভাবনায় আসতেই তে মনে মনে বলে,
নির্ঘাত এই বেটার কালো রংটাই পছন্দ, একেবারে তার চরিত্রের মতো। এটাই তো, যে কিনা নিজেই অন্ধকার, তার কিভাবে আলো পছন্দ হবে? বাসার নিচে নেমেতে দেখলো বাইকের সাথে 2টা হেলমেট আছে। বাপরে, এই জিওন জঙ্কুকের বাইকে আমি উঠবো? বাইকে উঠে আবার আমাকে অ্যাক্সিডেন্ট করে মারার ধান্দা করছে না তো? এই মহৎ ব্যক্তি জিওন জঙ্কুককে তো 1 সেকেন্ডের জন্য বিশ্বাস নেই। তে বাইকের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলে। তারপর জঙ্কুককে জিজ্ঞাসা করে, আপনি তো 2টা হেলমেট এনেছেন দেখছি, পরিকল্পনাটা কি? খুন, তাই না? তোমাকে খুন করতে জিওন জঙ্কুকের পরিকল্পনার দরকার নেই। এখন দ্রুত বাইকে উঠে বসো। উঠে বসতে পারবে তো? এক্সপেক্ট করো না এই জঙ্কুক তোমাকে কোলে করে বসাবে। আর 2টা হেলমেট এনেছি কারণ রাস্তায় পুলিশ ধরলে তো তোমার জন্য আমি জরিমানা দিতে পারবো না। লস প্রজেক্টে জিওন জঙ্কুক ইনভেস্ট করে না। তে মনে মনে জঙ্কুককে গালাগালি করে, মুখটা ভেঙচি কেটে ইচ্ছা মতো জঙ্কুককে মনে মনে খাস বাংলা গালি দিল। তের মুখের এমন দশা দেখে জঙ্কুক বলল, এত গালাগালি দিস না আম্মা, মুখেরও তো একটা বিশ্রাম আছে তোর, ওটা তো মুখ না। আমার নানির আমলের ভাঙা রেডিও একবার শুরু হলে বাজতেই থাকে। জঙ্কুকের কথা শুনে তের মুখটা ছোট হয়ে যায়। তা দেখে জঙ্কুক বলে, আবার কি হলো? তে তড়াক করে মুখটা বাঁকিয়ে বলল, রাগ করেছি কিন্তু আমি। জঙ্কুক ভুরু কুচকে বলে, তো আমি কি করব? রাগ ভাঙান সিনিয়র ভাইয়া। ওয়েট, জলদি বাইকে উঠে বসো, আজকে ইট ভাঙার মেশিন দিয়ে তোমার রাগটা আমি ভাঙাবো, দাঁড়াও। তে কথা বাড়ায় না, দাঁত কটমট করে বাইকে উঠে বসে। কই সে ভেবেছিল ইউনোর বাইকে উঠে বসবে, আর এখন এই খবিশের বাইকে উঠে বসতে হচ্ছে। তে হেলমেট পরতে নিয়ে চুলের সাথে প্যাচ লাগিয়ে ফেলে, যেটা দেখে জঙ্কুক চোখ রাঙিয়ে নিজেই তাকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলে, বলদি তোমার দ্বারা এটাও হবে না, বলদা ছাড়া কিছুই পারো না দেখছি। ভাত রান্না করতে পারো? তোমার স্বামীর কপাল তো দেখছি সুগার 10 বছর আগের ফুটা চাইঙ্গার থেকেও বেশি ছিদ্র আছে। মহাশয়ের তো দুঃখে আমাশয় হয়ে যাবে। খুব দুঃখ পাচ্ছে আমার। বেচারার বউ বালটা ছাড়া কিচ্ছু পারে না। হাঁস মুরগি পারে ডিম, বালটা কে পারে? কেন সোনা, তুমি ওটা পারার জন্য তো আছোই। তে মুখ ভেঙচায়, জঙ্কুক চোখ রাঙায়। জঙ্কুক বাইকে উঠে বসে। বাইক চালু করার আগে হেলমেট মাথায় দিয়ে তেকে বলে, অনেক জোরে চালাবো, ভয় পেলে শক্ত করে আমাকে চেপে ধরবে বাদুরমুখী। কারণ যদি উড়ে কোথাও চলে যাও, সেই আমাকেই বাইকের পেট্রোল খরচ করে খুঁজে বের করতে হবে। তে মনে মনে বলে উঠে, শালা কোন লেভেলের কিপটা। জঙ্কুক বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই তে চেঁচিয়ে ওঠে, এত জোরে কেন? স্পিড কমান। জঙ্কুক তো স্পিড কমাবে না সোনা, তোমার ভয় লাগছে তো শক্ত করে চেপে ধরো আমায়। তুমি কেন আমাকে স্পিড কমাতে বলবে? দিস ইজ নট ফেয়ার ময়না পাখি। তে চোখ বন্ধ করে জঙ্কুককে শক্ত করে চেপে ধরে রাখে। 20 মিনিট একটানা স্পিডে বাইক রাইড করার পর জঙ্কুক বাইক থামায়, তাও আবার একটা ফার্মেসির সামনে। তা দেখে তের ভেতরটা আতঙ্কে কেঁপে ওঠে। সে তো এই হাইব্রিড করলাটাকে ইহো জিন্দিগিতেও ভয় পায় না। তবে দেখো, এই মশাই তো প্লে স্টোর থেকে একদিনেই থেকে ভয় পাওয়ানোর কোর্স কমপ্লিট করে মাঠে নেমেছে লাঙল চালাতে। লাঙল তো আবার টানা হয় এদের মতো বলদ গরু দিয়ে, নাইলে কোন শাস্ত্রে গাভী গরুদের দিয়ে এসব করায়। যাই হোক, নিজের মনের ভাবনায় নিজেকে গাভী গরু মনে করে অনেক বড় অপরাধ করে ফেলেছে সে। এখন এই অপরাধের শাস্তি স্বরূপ ইউনোর বউ হয়ে যেতে পারলেই চলবে। ছেলে সরকারি চাকরি করে, বিয়ে হয়ে গেলে তার তো আবার বেশ টাকা পয়সা হবে। তখন তো আর এত কষ্ট করে চাকরি খুঁজতে হবে না। তাছাড়া ওইসব চাকরি ফাকরি তের পোষায় না। সে তো কেবল শুয়ে বসে থাকতে চায়, মানুষ তার সামনে খাবার এনে দিয়ে যাবে, মুখে তুলে দিলে তো ভালো হয়, সে চাবাবে আর ফোন চালাবে। আর কি চাই জীবনে? তবে বিষয় এখন এসব নয়, কথা হচ্ছে জিওন জঙ্কুক ফার্মেসিতে গেছে কেন? খুবই সন্দেহজনক, চিন্তাজনক ব্যাপার। তে কিছু একটা ভেবে ঠোক গিলে, ছি, এই সমস্ত আমি কি ভাবছি? মাইন্ড কয়লার মতো ফকফকা হয়ে যাচ্ছে কেন আমার? তে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। জঙ্কুক ফিরে আসলো পানির বোতল হাতে নিয়ে। থেকে ঔষধের পাতা এগিয়ে দিয়ে বলে, খাবে নাকি? তে বারবার জঙ্কুকের 2 হাতের দিকে তাকাচ্ছে। না, হাত খালি। ওষুধের পাতা আর পানির বোতল ছাড়া কিচ্ছু আনেনি। এর মানে তের মাইন্ড ফকফকা হয়নি, কয়লার মতো ময়লাই থেকে গেল। জঙ্কুক আবার বলে, খাবে নাকি? একটা খেলে অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবে। মানে হচ্ছে অ্যালার্জির ঔষধ। এটা খেলে চুলকানি কমে। মেয়ে, তুমি সুযোগ পেয়ে এত টাচ করেছো যে সঙ্গে সঙ্গে আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে। আমার স্কিন কত সেনসিটিভ ধারণা আছে? দিলে তো একটা খরচ বাড়িয়ে। কোথায় চুলকাচ্ছে সিনিয়র ভাইয়া? কেন সোনা, তুমি দেখে কি করবে? চুলকে দিতাম।
তাই নাকি? চুলকাতে গিয়ে তোমার চুলকানি উঠে পড়ে যদি, তখন আপনার কাছ থেকে দুটো ওষুধ নিয়ে পানি দিয়ে গটগট করে খেয়ে নেব না হয়? ওষুধের খরচ কি তুই দিবি বাদরমুখী? খবিস বেটা, আপনি এত কিপটা কেন? আমাদের ওখানে কদু মিয়া নামের একটা লোক থাকতো, সবাই তাকে ডাকতো কিপটা কদু বলে। আপনি ভাই তার থেকেও বেশি কিপটা। ওহ, তুমি তো মহিয়সী, তো দাও না, এতটা পথ সঙ্গে করে এনেছি, পেট্রোলের খরচটা দাও। না না, মানে তোমার চটাং চটাং কথাবার্তা ওই আর মানেতে যে আটকে যায় সেটা চঙ্কুকের জানা আছে। দেখুন চঙ্কুক ভাই, এমন ভাবে বললে কিন্তু জিদের বসে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতে পারি। তুমি সোনা নতুন তো, তাই জানো না জীবন জঙ্কুক জিদের ভাত কুকুরকে খাওয়ায়। বি কেয়ারফুল। চুপসে যায়। জঙ্কুক একসঙ্গে 3টা অ্যালার্জির ওষুধ মুখে নিয়ে পানি খেলো। তে একবার তাকায় জঙ্কুকের কণ্ঠমণির দিকে। পানির প্রত্যেকটা ঢোকের সাথে ওই উঁচু জায়গাটা কেমন উঁচু নিচু হচ্ছে, তা দেখে কেমন করে যেন তে শরীরের প্রত্যেকটা লোম নাড়াচাড়া দিয়ে দাঁড়ালো। একটা অদ্ভুত শিহরণ কাজ করছে তার ভেতরে, কিন্তু এই অদ্ভুত শিহরণ কাজ করাটাও তো ভীষণ অদ্ভুত। এই খবিশ লোকটাকে দেখে বরঞ্চ নেগেটিভ ফিলিংস ছাড়া ভেতরে অন্য কিছু আশা করা ঠিক না। জঙ্কুক পানি খাওয়া শেষ করে ভুরু কুচকে তের দিকে তাকিয়ে বলে, পানি খাওয়ার সময়ও এত নজর দেওয়া লাগে? ছেলে মানুষ দেখনি? অবশ্য ছেলে মানুষ অনেক দেখেছো, তবে জীবন জঙ্কুকের মতো বারুদ তো ওয়ান পিস দেখবে কি করে? হয়েছে, নিজের প্রশংসা আর করতে হবে না। প্রশংসা করলাম কই? এসব যেন তেন মানুষের সামনে আসলেও তো নিজের সম্মান খোয়া যাবে। তে মুখটা ভেঙচি দিতেই জঙ্কুক ফের বলে উঠে, শক্ত করে ধরতে বলেছি দেখে এমন ভাবে সুযোগ নিয়ে ধরেছ যে এখন শরীরে ভীষণ অ্যালার্জি হচ্ছে। 3টা ওষুধ খাওয়ার পরও মনে হচ্ছে আরো 2টা খেয়ে 5টা করি। ভাইরাস কোথাকার। জঙ্কুক ভাই, কি আমি আপনার বাইকটা চালাই? আরে না তে, লেগে যাবে তো, তখন আমার কি হবে ভেবে দেখেছো? তে থমকে যায়। ওমা, এই লোকের দেখি মন বলেও কিছু আছে, তের কিছু হয়ে যাবে দেখে দুশ্চিন্তা করছে। তা দেখে তে জঙ্কুককে বলে, আমি আপনাকে ভুল বুঝেছি প্রেম ভাইয়া, খুব খারাপ ব্যবহার করেছি। থাক, আপনি বরং বাইকটা চালান, আমি পেছনে বসবো। তেকে ইমোশনাল হতে দেখে জঙ্কুক তেকে ধাক্কা মেরে বাইকের সামনে থেকে সরিয়ে দিয়ে বলে, আরে শালি সর, তুই হেলান দিয়ে দাঁড়িয়ে আমার বাইকটাকে নোংরা বানিয়ে দিয়েছিস। আর তোর লাগলে আমার কি? আমি আমার বাইকের কথা বলছিলাম। তুই চালাতে গিয়ে যদি আমার বাইকটাকে লাগিয়ে দেস, তখন তো আমার বাইকটার কত লাগবে? ওর গায়ে আঁচড় পড়লে তখন আমার কি হবে? সর সামনে থেকে, কাছে ঘেসবি না। তের ভেতরটা চুরমার হয়ে গেল। তার মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে তার ইমোশনটাকে টুকরো টুকরো করে দিল। জঙ্কুক বাইকে চড়ে সানগ্লাস পরে বলে, আস্তে বসবা ভুটকি, তোমার ওজনে আমার জানে মানের নিঃশ্বাস না বন্ধ হয়ে যায়। তে কোনো মতে বাইকে উঠে বসে। মনে মনে বলে, তোর জানে মানের হাওয়া তো একবার লিক করেছি না জঙ্কুকের বাচ্চা, আবার করব। এবার একসাথে 3টার করব। পোস্ত খোলা ব্রিজের নিচে বাইকটা পার্ক করলো জঙ্কুক। সিগারেট ধরিয়ে ভুরু কুচকে বলল, দেবে নাকি একটা টান? আমি আবার দয়াশীল, কাউকে না দিয়ে কিছু খেতেই পারি না। খোদার নামে দাও একটা টান। ওই যে দেখেন একটা কুত্তা বসে আছে, ওর সঙ্গে শেয়ার করে খান। তুমিও তো একই গর্তের, ওর আর তোমার খাওয়া একই কথা। নদীর বুকে অস্তমান সূর্যের কোমল রশ্মি গলে গিয়ে ঝরে পড়ছে তখন। বিস্তীর্ণ জলে বিস্তার করছে অগ্নিদীপ্ত সোনালী আভা। স্রোতের বুকে সেই আলো ঝিলমিল করছে একেবারে অগণত রত্ন খচিত আয়নার মতো। বাতাসের সাথে ভেসে আসছে কাঁচা নদীর গন্ধ। দূর থেকে লঞ্চ স্টিমারের হুইসেল শোনা যাচ্ছে। জঙ্কুক সিগারেটে শেষবারের মতো একটা টান বসিয়ে ধোয়ার কুণ্ডুলি বাতাসে ছেড়ে দিয়ে বলল, ফিজিওলজির কোনখান থেকে শুরু করি বলো তো? আমি বলেছি আপনাকে শুরু করতে। বলবে কেন? এসব কথা তো বলতে হয় না, নিজের জিনিস নিজের থেকেই করে নিতে হয়। ঢং, দেখুন আমি এখন বাসায় যাব, আর আপনার আমাকে ফিজিওলজি শেখাতে হবে না। ওটার জন্য আমি একটা স্যার দেখে টিউশন নিয়ে নেব পুরুষ মানুষের কাছ থেকে। তো কোনো সমস্যা? না, আমার কি সমস্যা? জাহান্নামে যা তুই। সব সময় আপনি এমনই করেন প্রেম ভাই। সরি না বললে কিন্তু আমি ব্রিজের ওপর থেকে চাপ দিব। সেটা তো আমি সরি বললেও তুমি চাপ দেবে না সোনা। রাত তখন 11টা বাজে। বিছানায় জিমিন মরার মতো পড়ে নাক ডাকছে। তে এপাশ ওপাশ কিছুক্ষণ ফিরে ফোনটা হাতে নেয়। ইউনোকে একটা মেসেজ দিলে সমস্যা কি? সে তো খুব বেশি সময় নষ্ট করবে না, কিংবা জ্বালাতনও করবে না। আজকে তার মনটা ভালো নেই, বাড়ির কথা মনে পড়ছে। কিন্তু তে তার বাবাকে খুব ভালো করেই চেনে, সে কখনোই তেকে খুঁজতে আসবে না। তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু একটা ভেবে ইউনোকে মেসেজ দিয়ে দেয়। কিছুক্ষণের মাথায় ইউনোর রিপ্লাই পেয়ে তের মনটা নেচে ওঠে।
ওঠে। ইউনু লিখেছে, রাত জাগা পাখির খাতায় নাম লিখতে ইচ্ছা জেগেছে, ঘুমাননি যে? ঘুমটা যেন কোথায় হারিয়ে গেছে, আমার চোখের পাতার ঘুম যে কে ছিনিয়ে নিয়ে গেল। কল দেব? ইউনু কল করতে চাচ্ছে, যেটা ভেবেই তের মনে লা 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 বাজতে শুরু করে। তে মানা করলো না। ইউনু কল করলো। তে রিসিভ করে বলল, আজ জানেন সবটা অন্ধকার লাগছে, আমি না আপনাকে কিছু বলতে চাই। চাওয়ার মতো কথা তো কখনো বলা যায় না, বললে তো অন্য কারো কানে পৌঁছে যাবে। তে তারপরও কিছু একটা বলতে চেয়ে থমকে গেল। ইউনু বলল, কি যেন একটা বলতে চাইছিলেন? থাক, কিছু কথা বললেও বোঝা যায় না, কিন্তু আমি যদি অনুভব করতে চাই। আহা, এই কথাটা শুনে তের মনে আবারও লা 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 লা। তের মনে সেই রকম একটা অনুভূতি জেগেছে। মুচকি হাসছে সে। কিছু একটা বলতেই যাবে, ঠিক তখনই ইউনু বলে, এই তোমার সঙ্গে একটু পরে কথা বলি, একটা ইমার্জেন্সি কেস এসেছে। তে কলটা রেখে দিল। মনে মনে চোখ বন্ধ করে একটু শান্তি নিয়ে ইউনুর মুখশ্রী কল্পনা করার চেষ্টা করতেই চোখের সামনে ভাসতে থাকে জংকুকের মুখটা। চোখ শুরু করে জংকুক যেন তার মুখের দিকে তাকিয়ে আছে, সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। তা দেখে এক ছটকায় চোখ খুলে ফেলে তে। বিরক্তি নিয়ে বলে, ধ্যাৎ, আজ রাতের ঘুমটাই মাটি হয়ে গেল। জংকুক এই রাতের বেলা তৈরি হচ্ছে। পরনে কালো রঙের একটা হুডি, মুখে কালো রঙের একটা মাস্ক পরা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, তাতে কত মায়া জড়িয়ে। জংকুক একটু আগে কালো রঙের একটা গোলাপ ছিঁড়েছিল গাছ থেকে, সেটা পকেটে রাখলে নষ্ট হবে, তাই রাখলো BMW S1000RR এর ওপরে। এটাও জংকুকের পছন্দের একটা বাইক। কালো রং ছাড়া অন্য কোনো রং তার ভালোই লাগে না। মানুষের যেমন অনেক শখ থাকে, তেমন জংকুকের একটা শখ বাইক কালেকশন। তার যতগুলো বাইক আছে তাতে তো অনায়াসে একটা শোরুম দেওয়াই যাবে। জংকুক হেলমেট পরে আর দেরি না করে এই রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে যায়। বাইকের শব্দে লিমিনহুর ঘুমটা ভেঙে যায়। সে উঠে বারান্দায় আসার আগেই জংকুক বাড়ি থেকে বের হয়ে যায়। মুখটা কেমন করে শুকিয়ে আছে লিমিনহু সাহেবের। সে কেবল বিড়বিড় করে একবার বলল, আজকে আবারও। রাতে একটা দুঃস্বপ্নে ঘুমটা ভেঙে গেল। এমন ভয়ঙ্কর স্বপ্ন আগে কখনো আসেনি। তের আম্মু মিসেস কিম দোয়া পড়তে পড়তে ডাইনিং রুমে গেল। এক গ্লাস পানি ডকডক করে গিলে বারান্দায় গিয়ে বসলো। মেয়েটা তার কই সে কিছুই জানে না। কেন যে মেয়েটা এমন করলো? তের বাপ একটু অন্যরকম মানুষ, দুনিয়ার সমস্ত কিছু সহ্য করতে পারে, অসম্মান নয়। কত আদর যত্ন করে মেয়েকে বড় করেছেন, পড়াশোনা করিয়েছেন, কখনো কোনো কিছুতে বাধা দেয়নি। ওর সাথে সবার যখন বিয়ে হয়ে গেল তখনও পড়িয়েছেন মেয়েকে। সেই মেয়ে পরিবারের কোনো মান সম্মান রাখলো? সব শেষ, সবকিছু শেষ। বাড়ির মেয়ে যেদিন বাড়ির মান সম্মান ধূলিসাৎ করে পালিয়ে গেছে, সেদিনই তো তার সমস্ত জিনিস পুড়িয়ে ফেলেছে। মানুষটা মনে ব্যথা পেয়েছে তো বন্ধুদের সাথে কক্সবাজারে যাওয়ার আবদার করেছে। তার সমস্ত আবদার রাখার ফল এই দিল। সবাই যখন বলতো মেয়ে মানুষের এত নাচন কোদন ভালো না, একটা বিয়ে করিয়ে দাও, সময় থাকতে থাকতে তখন মিস্টার কিম নিজেই তো সাফাই গিয়েছে মেয়ের হয়ে। মেয়েকে ভালোবেসে ঢাল হয়ে দাঁড়িয়েছে বারবার। তার ভালোবাসার এই মর্যাদা দিল। বিয়ের আগের দিন পালিয়ে গেল কেন? পাত্র রাজনীতি করে তাই। বিয়ের পর তো স্বামীকে গুছিয়ে নেওয়া যেত। রাজনীতি করে তো কি হয়েছে? ওই ছেলের যে কত ক্ষমতা সেই সম্পর্কে ধারণা আছে? তা সে যাই হোক, মায়ের মন। একটা রাতও তো মেয়ে যাওয়ার পর শান্তিতে ঘুমাতে পারছে না। আর এই দিকে তের বাবা মিস্টার কিম জিদ ধরে বসে আছে। সে কিছুতেই খুঁজতে যাবে না কোথায় আছে মেয়ে, তার জানার দরকার নেই। তার তো চোখে ঘুম নেই, রাত তো ফোরায় না। এই রাত ফুরিয়ে ভোরের আলো ফুটবে কখন? বসে বসে অপেক্ষা করে। গভীর রাত। সাউন্ড বক্সে লো ভলিউমে একটা গান বাজছে, প্রেম আমার ও প্রেম আমার। সেই গানের সঙ্গে কেউ একজন শীষ বাজাচ্ছে আর গুনগুন করছে সেই বদ্ধ ঘরটিতে। কালো হুডি পরা লোকটার মুখে এতক্ষণ সেই ভয়ঙ্কর দেখতে মুখোশটা ছিল, সেটা সে খুলে টেবিলের উপর রাখলো। হাতে তার একটা লাল গোলাপ। মুখোশটা মুখের ওপর থেকে সরানোর সঙ্গে সঙ্গেই তার সুদর্শন মুখশ্রীর দর্শন পাওয়া যায়। যেই মেয়েটা ঘরের কোনায় বাঁধা অবস্থায় পড়ে আছে, তার এই মুখোশটি দেখে কোনোভাবেই বিশ্বাস হচ্ছে
না যে এত সুন্দর চেহারার পেছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর রূপ। লোকটা তাকে জীবিত রেখেছে অবশ্যই, তবে এটাকে বেঁচে থাকা বলে না। আজকে 2 দিন হলো তার পেটে কিচ্ছু পড়েনি, এখন সামনে যা পাবে তাই অনায়াসে খেয়ে ফেলতে পারবে। এই সুদর্শন পুরুষটা কত যত্ন নিয়ে সিগারেট দিয়ে তার শরীরের গোপন স্থান ঝলসে দিতে একবারও পরোয়া করেনি। মেয়েটি প্রশ্ন করেছিল বিধায় তার নিচের ঠোঁট কেটে ওই ঘরে বন্দী রাখা একটা হিংস্র কুকুরকে খাইয়েছে। লোকটা মুচকি হাসি দিয়ে উঠে দাঁড়ায়, এক পা করে মেয়েটির দিকে এগিয়ে আসে, হাঁটু গেড়ে বসে, চোখের সামনে থেকে চুলগুলো আলতো করে পরম যত্নে সরিয়ে দিয়ে হাতটা ছুঁয়ে বলে, কি করে পারলে? যার সঙ্গে সংসার করবে বলে কথা দিয়েছিলে তাকে চিরকালের মতো ছেড়ে অন্য কারো সঙ্গে বাসরে গা ভাসাতে? লোকটি মেয়েটির হাতের মেহেদির দিকে ভালোভাবে চায়। এই রং যে তার মস্তিষ্কে নিউরনে কারফিউ জারি করছে, এই রং যে সে কিছুতেই সহ্য করতে পারে না। অসহ্যকর ঠেকে মেয়েটির আতঙ্ক তখন আকাশচুম্বী। ভয় আর আতঙ্কের মিশ্র অনুভূতিতে সেই স্তব্ধ, কেবল কাঁপছে শরীরটা। মেয়েটি যে কথা বলবে তার কোনো পরিস্থিতি নেই। ঠোঁটটা কাটার পর মুখ থেকে শুরু করে চোখ সমস্তটা ফুলে ফেপে উঠেছে। তবুও সে গুংরিয়ে গুংরিয়ে বোঝাতে চায়, আমায় মেরো না, আমার সংসার জীবনের ফুলটা এভাবে ছিঁড়ে ফেলো না, আমাকে আমার স্বামীর কাছে ফিরিয়ে দাও। লোকটি এবার আবারও বলে উঠে, অন্য কারোর জন্য মেহেদি পড়তে পারবে না, কিছুতেই না। সে তাৎক্ষণিক পকেট থেকে চাকু বের করে মেয়েটি কিছু বোঝে ওঠার আগেই একের পর এক আঘাত বসিয়ে দিতে থাকে মেয়েটির হাতের তালুতে। যেখানে যেখানে মেহেদির রং ছিল সব কেটে দিল। কখন যে গতি বেড়ে গেল, শক্তি বেড়ে গেল। হাতের চামড়া ভেদ করে মাংসের আবরণ হা করে বের হয়ে গেল। লোকটির সেদিকে খেয়াল নেই যে হাতের রগ কেটে যাওয়ার পর মেয়েটি সেই কখন থেকে কাতরাতে কাতরাতে দম ছাড়ছে। তাতেও যেন খুনের স্বাদ মিটে না। সেই মৃত মেয়েটিকে শুইয়ে দিয়ে গলায় বড় ছুরি ধরে কোপের পর কোপ বসিয়েই চলল। যতক্ষণ না দেহ থেকে ধর আলাদা হয় ততক্ষণ। গলা থেকে বের হয়ে আসা রক্তে সে রঞ্জিত। তার তো এই গন্ধটারই দরকার ছিল। সে ফ্লোরে ছড়িয়ে পড়া রক্তগুলো 2 হাতে মেখে আনন্দ লাভ করে। আগেই মুখে ছিটকে যাওয়া রক্ত থাকার পরেও 2 হাতে রক্ত মুখে মাখে, নাকের কাছে নিয়ে চোখ বুজে। তবে এখনো তো একটা কাজ করা বাকি। খুনি দ্রুত উঠে টেবিলের কাছে গিয়ে কেচিটা হাতে তুলে নেয়। তারপর সেই গানের তালে তাল মিলিয়ে গলায় জোর বাড়িয়ে গায়, তুমি ছাড়া আজ একাই মন স্বপ্নের লাশ ঘর, ভেঙে যায় এই বুকের পাঁজর, ধুধু মরু প্রান্তর। তবু প্রেমিসে ভালোবেসে আজ দেখা দিয়ে যাই, যে ছুতে যাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যাই। প্রেম আমার, প্রেম আমার। গান গাইতে গাইতে মেয়েটির মাথার সমস্ত চুল কেটে ফেলে। কাটা শেষ করে বলে, এই চুলগুলো কোন পুতুলটার মাথায় লাগাবো বলো তো নোবরা? কিন্তু তার কথার উত্তর দেওয়ার মতো কি এই নববিবাহিত মেয়েটি বেঁচে আছে? নাই তো। সে মেয়েটির নিথর দেহটির দিকে তাকিয়ে জোরে জোরে হাসে।